3 বছর বয়সেই আমার বিয়ে হয়ে গেছে। আবার 7 বছরে ডিভোর্সও হয়ে গিয়েছে। একই সাথে আমি বিবাহিত আবার ডিভোর্সিও। হাসি পেলেও মুখ চেপে হাসি আটকে রেখে খুব কষ্টে ইতি বলে উঠল। কি আবোলতাবোল কথাবার্তা? তোর কি মনে হয় আমি মজা করছি? ভরকে গেল ইতি। আসলেও তো ফ্রেন্ড সার্কেলের বাকিরা মজা করলেও নাতাশা কখনোই মজা করে না। তাই ইতি এবার সিরিয়াস হয়ে প্রশ্ন করল। সত্যিই কি দোস্ত? এক্স দুলাভাইয়ের নাম কি? কোথায় আছে এখন? দেখিসনি তাকে? দেখতে কেমন? নাতাশা কফির কাপে চুমুক দিয়ে বলল। জানি না। বলিস কি? তুইই তো বললি বিয়ে হয়েছে। সাথে ডিভোর্সও। এখন আবার জানিস না কেন? আমি ওই সময় ছোট ছিলাম। অবুঝ তো ছিলি না। আমার বাবা মা আমাকে দূরে রেখেছিলেন। এজন্যই কি ডিভোর্স হয়েছিল? নাতাশা তাকালো ইতির দিকে। সে জানে মানুষটার নাম, যার সাথে পারিবারিক বন্ধুত্বের খাতিরে বন্ধুত্ব করতে বিয়েটা হয়েছিল। নাম তার সৌম্য আহসান। দেশসেরা ব্যবসায়িক পরিবার আহসান পরিবারের বড় পুত্র। নাতাশার থেকে বয়সে 12 বছরের বড় যে নাতাশ দীর্ঘশ্বাস ফেলে। তার বয়স তখন 3 বছর। নাতাশার দাদা জুলহাজ শিকদার আর সৌম্যর দাদা হাশেম আহসান ছিলেন দুই প্রিয় বন্ধু। সেই বন্ধুত্ব করতেই বলির পাঠা বানিয়েছিলেন নাতাশা আর সৌম্যকে। ছোট্ট 3 বছরের নাতাশাকে বিয়ে দিয়ে দেওয়া হলো সেদিন সৌম্যর সাথে। সৌম্যর মা আর এদিক থেকে নাতাশার মা মোটেও রাজি ছিলেন না। উনারা মুখ বেঁকালেন। তবুও কিছু করার ছিল না। কারণ বাড়ির বড় কর্তাদের সাথে নাতাশা আর সৌম্যদের বাবারাও রাজি ছিলেন। তবে এই বিয়েটা গলার কাটা হয়ে দাঁড়ালো যখন কাশেম আহসান মারা গেলেন। সৌম্যর মা সাবিহা সুলতানা তো স্বামীকে এক প্রকার ব্ল্যাকমেইল করতেই লাগলেন। এদিকে আবার নাতাশার মা তামান্না বেগমের জোরাজুরি তো আছেই। কি আর করার? যেভাবে বিয়ে হয়েছিল সেভাবেই আবার আইনতভাবেই ডিভোর্স হল। নাতাশা আকাশের দিকে তাকাল। তার বয়স এখন 20 চলছে। 13 বছরের আগের ঘটনা এসব। এরপর আহসান পরিবার আর শিকদার পরিবারের আর কোনো সম্পর্ক ছিল না। এখন তো আবার নাতাশার মা তার বিয়ে ঠিক করেছে। এই তো সামনের মাসেই নাকি বিয়ে। নাতাশার মাঝে মাঝে মনে হয় সে একটা পুতুল। এসব তামাশা দেখতে দেখতে ক্লান্ত হলেও রাজি হয়েছে সে। নাতাশা কফির কাপে শেষ চুমুক দিল। ইতি তখনও ভাবুক চোখে তাকিয়ে আছে। সে আবার প্রশ্ন করল। তা তুই কি এখন আর বিয়ে করবি না? করব না কেন? অবশ্যই করব। জীবন তো এসব তামাশার জন্য থেমে থাকবে না। ইতি মাথা নাড়ল। কিছুক্ষণ ক্যাফেতে বসে থেকে তারা চলে গেল। প্রতিদিনের মতো আজও খুব ভোরে নাতাশা মর্নিং ওয়াকে বের হল। কোলাহলমুক্ত শান্ত পরিবেশটাই তার পছন্দ, তাই চারপাশ যখন জনশূন্য থাকে ঠিক তখনই সে পথে নামে। সাথে তার সার্বক্ষণিক সঙ্গী প্রিয় বিদেশি প্রজাতির কুকুর টোটো। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন মাঠ। নাতাশা মাঝে মাঝেই এখানে আসে বুক ভরে সতেজ বাতাস নিতে। আজও সে মাঠে কিছুক্ষণ পায়চারি করছিল। মাঠের এক কোণে শর্তের হালকা কুয়াশা জমে আছে। হঠাৎই টোটোর তীক্ষ্ণ চিৎকারে নাতাশার ধ্যান ভাঙল। টোটো শান্ত স্বভাবের হলেও হুট করে কাউকে দেখে প্রচণ্ড জোরে ঘেউ ঘেউ শুরু করল। নাতাশা অবাক হল, কারণ সাধারণত এই অসময়ে এই মাঠে কেউ আসে না। সে ঘাড় ঘুরিয়ে দেখল কুয়াশার বুক চিরে এক যুবক হালকা চালে জগিং করতে করতে এগিয়ে আসছে। পরনে তার স্পোর্টস গিয়ার, সম্ভবত শরীরচর্চার জন্যই সেও এই নির্জনতাকে বেছে নিয়েছে। নাতাশা একবার যুবকের দিকে তাকাল। অচেনা মুখ, আগে কখনো এলাকায় দেখেনি। কিছুটা অস্বস্তি আর সাবধানতাবশত সে আর সেখানে বেশিক্ষণ থাকা ঠিক মনে করল না। দ্রুত পায়ে সে মাঠ ছাড়ল। তবে মাঠ থেকে বেরিয়ে মেইন রোডে আসতেই নাতাশার রক্ত হিম হয়ে গেল। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে আছে ঝকঝকে 3টি কালো রঙের গাড়ি। প্রতিটি গাড়ির পাশেই পাহারারত অবস্থায় দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন লম্বাচোরা লোক। তাদের পরনে আগাগোড়া কুচকুচে কালো পোশাক আর চোখে ডার্ক সানগ্লাস। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, নাতাশা যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল প্রত্যেকের স্থির দৃষ্টি ছিল সরাসরি নাতাশার দিকে। যেন তারা এরই অপেক্ষায় ছিল। বুকটা ধক করে উঠল নাতাশার। কারা এরা? কেনই বা তারা এভাবে তাকিয়ে আছে? টোটো আবারও যখন ঘেউ ঘেউ করে উঠল। তার দিকে তাকিয়ে দেখল টোটো তার পেছনে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। নাতাশা পেছনে তাকাতেই দেখল যুবকটা তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পকেটে হাত গুজে তার দিকে তাকিয়ে আছে।
হঠাৎ করেই যুবক এগিয়ে আসতে লাগল। অচেনা একটি যুবককে নিজের দিকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখে নাতাশা চমকে উঠল, বুকের ভেতরটা কেঁপে উঠল অচেনা আশঙ্কায়। এই নিঝুম নির্জন সকালে একঝাঁক কালো পোশাকধারী দেহরক্ষী পরিবেষ্টিত এমন এক রহস্যময় যুবককে দেখে নাতাশার আতঙ্ক ঘনীভূত হতে শুরু করেছে। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে নিজের পোষা কুকুর টোটোকে ইশারা করল। টোটো, লেটস গো ফাস্ট। দ্রুত পায়ে স্থান ত্যাগ করতে চাইল নাতাশা। কিন্তু বিধিবাম মাত্র কয়েক পা এগোতেই কালো পোশাকের প্রাচীর তার চারপাশটা অবরুদ্ধ করে ফেল। পথ আটকে দাঁড়াল জমদুৎসম লোকগুলো। নাতাশা ভয় পেলেও সেটা চেহারায় ফুটতে দিল না, বরং চোয়াল শক্ত করে কাটকাট গলায় চেঁচিয়ে উঠল। কারা আপনারা? আমার পথ আটকেছেন কেন? আজব তো। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর, পুরুষালী কণ্ঠস্বর ভেসে এল, যা কান ঝালাপালা করে দেওয়ার মতো নয়, বরং সম্মোহনী। আমি বলেছি তাই ওরা আপনার পথ আগলে দাঁড়িয়েছে। কথাটা একদম নাতাশার ঘাড়ের কাছ থেকে এলো। রাগে তর্পিয়ে নাতাশা পেছনে ফিরল যখন তখন দেখল সেই যুবকটি দুই পকেটে হাত গুজে পাথরের মূর্তির মতো ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একদম তার পেছনে। নাতাশা ভ্রু কুঁচকে কিছুটা পিছিয়ে গেল। তারপর তেজ দেখিয়ে রাগী স্বরে বলল, রাস্তা কি আপনার পৈতৃক সম্পত্তি? যাকে তাকেই আটকে দেবেন? অসভ্যতামি করছেন আমার সাথে? নাতাশা যতটা তেজি গলায় কথাটা বলল যুবকটি ঠিক ততটাই শান্ত গলায় জবাব দিল, মোটেও না, আমি তো শুধু একটু দেখতে এসেছি আপনাকে। নাতাশা এবার সত্যিই আকাশ থেকে পড়ল যেন। দেখতে এসেছে মানে? সে কি এই আগন্তুককে চেনে? নাতাশা খুঁটিয়ে খুঁটিয়ে লোকটিকে দেখল। সুঠাম দেহি, দীর্ঘাঙ্গী এবং মোটা ভ্রু জোড়ার নিচে গভীর দুটো বিলাই চোখ, সুচালো নাক আর হালকা খয়েরি ঠোঁট, নিঃসন্দেহে একজন সুপুরুষ। কিন্তু নাতাশা নিজের তেজ এক বিন্দুও কমাল না। আর না যুবকের এই সুপুরুষ সুদর্শনতায় গলল, বরং ভারী স্বরে বলল, কে আপনি? আর কিসের দেখা? আপনাকে তো জন্মেও দেখিনি আমি। যুবকটি অবহেলার ভঙ্গিতে দুই কাঁধ উঁচিয়ে বলল, তো কি হয়েছে? এখন থেকে দেখবেন। ফাজলামি করছেন আমার সাথে? সাতসকালে মশকরা করছেন আমার সাথে? হ্যাঁ, মশকরা করার আর লোক পাননি? যুবকের ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটল। আমাকে দেখে কি আপনার মশকরা করার লোক মনে হয়? এই তোমাদের কি মনে হয়? আমি কি উনার সাথে মশকরা করছি? শেষ প্রশ্নটা তার দেহরক্ষীদের উদ্দেশ্যে ছুড়ে দিতেই চারদিক কাঁপিয়ে সমস্বরে উত্তর এল, নো স্যার। সেই ভারী শব্দে নাতাশার ভেতরটা থমকে গেলেও যুবকের ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত তৃপ্তির হাসি। অত্যন্ত আকর্ষণীয় কিন্তু রহস্যময় সেই হাসি। তবে নাতাশা ভোলার পাত্রী নয়। সেও গলার স্বর সপ্তমে তুলে বলল, তো কোনো রাজকাজ উদ্ধার করতে এভাবে পথ আগলেছেন? আর দেখতে এসেছেন? এসব কোনো ভদ্রলোকের কাজ হতে পারে না। ইউ আর হাইলি আনসিভিলাইজড। আমি পুলিশ ডাকব। বলেই নাতাশা দ্রুতবেগে তার জিন্স আর হুডির পকেট হাতড়াতে শুরু করল ফোনের খোঁজে, কিন্তু ফোনটা যেন কর্পূরের মতো উবে গেছে। মনে পড়ল বাড়িতেই রেখে এসেছে, তাও বিছানার উপর। রেগে মাথায় আগুন ধরার জোগাড় নাতাশার। এরই মধ্যে যুবকটি আরও কয়েক ইঞ্চি কাছে এগিয়ে এলো তার দিকে। টোটো তার মালকিনের অবস্থা দেখে অবিরাম ঘেউ ঘেউ করছিল, তবে তার সেই চিৎকারেও যেন আজ ভয়ের সুর স্পষ্ট। যুবক ততক্ষণে নাতাশার দিকে সামান্য ঝুঁকে এল। অসহায় নাতাশা মুখ ঘুরিয়ে নিতেই তার কানের খুব কাছে যুবকের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ল। অত্যন্ত নিচু স্বরে সে ফিসফিস করে বলল, সামনের জন যদি নাতাশা শিকদার হয় তবে এই আনভির সারোয়ার অসভ্য অভদ্র হতেও রাজি আজ থেকে। নাতাশা চমকে আনভির নামক যুবকের দিকে তাকাল। এদিকে কথাটা বলেই আনভির পুনরায় টানটান হয়ে দাঁড়াল। নাতাশা স্তম্ভিত হয়ে ভাবল, এই নাম তো সে জন্মেও শোনেনি। এই লোকটা কি পাগল? সাতসকালে এসব কি ধরনের পাগলামি? নাতাশার ঘোর কাটার আগেই আনভিরের তৃপ্ত কণ্ঠ ভেসে এল, বাই দ্য ওয়ে, you're absolutely perfect. I like you more than I expected. Although your temper is a bit too high, don't worry, I'll fix that. Everything else is just fine. আনভিরের মুখে এমন সোজাসাপটা আর দুঃসাহসিক কথা শুনে নাতাশা যেন কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। তার মতো দাপুটে শিকদার বাড়ির মেয়েকে সামনাসামনি এভাবে মেজাজ ঠিক করে দেওয়ার হুমকি কেউ দেওয়ার সাহস করেনি আগে। নাতাশার দাদা ছিলেন দেশের সাবেক বাণিজ্যমন্ত্রী। অবশ্য নাতাশার বাবা আফতাব শিকদার রাজনীতিতে না ঢুকেছেন ব্যবসায়।
স্বনামধন্য শিল্পপতি আফতাব শিকদার বললেই তো সেরা। এলাকায় শিকদার পরিবারের সাথে খুব ভেবেচিন্তেই কথা বলে সবাই। সেখানে এই আনভীর সারোয়ার নামক যুবক তাকে ঠিক করার হুমকি দিল। নাতাশার চোখমুখ অপমানে আর বিস্ময়ে লাল হয়ে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু বিস্ময়ের ঘোর যেন তার কণ্ঠনালী চেপে ধরেছে। আনভীর নাতাশার এই পাথরের মতো জমে যাওয়া মুখটা দেখে অদৃশ্য তৃপ্তির হাসি হাসল। তারপর পকেট থেকে হাত বের করে ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত ক্যাজুয়াল ভঙ্গিতে বলল, আজ চলে যাব বাইরে, তাই এত ভোরে দেখা করা। যাই হোক, আজকের মতো আমাদের প্রথম মোলাকাত এখানেই শেষ করছি। তবে চিন্তা করবেন না নাতাশা, খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। ততক্ষণ নিজের এই ধারালো মেজাজটা সাবধানে আগলে রাখুন। বলেই আনভীর তার কালো পোশাকধারী লোকগুলোর দিকে একটা ইশারা করল। চোখের পলকে জটলাটা সরে গেল। আনভীর নিজের দামি মার্সিডিসটার দিকে ধীর পায়ে হেঁটে গেল। তবে চলে যাওয়ার আগে একবার ঘাড় ঘুরিয়ে নাতাশার দিকে তাকিয়ে অদ্ভুত এক রহস্যময় চাউনি দিল। নাতাশা ততক্ষণে ধাতস্থ হয়েছে। তার ভেতরের তেজ আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। আনভীর গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে নাতাশা চিৎকার করে অত্যন্ত কাটকাট গলায় জবাব দিল, এই যে আনভীর সারোয়ার, আপনার এই শেষ দেখা হওয়ার শখটা মনে হয় সারা জীবনের জন্য মিটে যাবে। কারণ পরের বার যদি আমার ছায়াও মারানোর চেষ্টা করেন, তবে দেখাটা কোনো রাস্তার মোড়ে নয়, সোজা জেলের অন্ধকুঠুরিতে হবে। আমার নামও নাতাশা শিকদার, আমার সাথে এভাবে কথা বলার ফল হারে হারে বুঝিয়ে দেব। আনভীর গাড়ির দরজা খুলে এক পা ভেতরে দিয়েও নাতাশার কথা শুনে থামল। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। সে কোনো উত্তর দিল না, শুধু হাত দিয়ে বিদায় জানানোর একটা ছোট্ট ভঙ্গি করল। পরক্ষণেই স্টার্ট নেওয়ার কর্কশ শব্দ তুলে গাড়িটা ধুলো উড়িয়ে চোখের আড়ালে চলে গেল। রাস্তার মাঝখানে তখন একা দাঁড়িয়ে নাতাশা, আর তার পাশে ভয়ে কুঁকড়ে থাকা টোটো। সকালের মিষ্টি রোদটা যেন হঠাৎই বিষাক্ত মনে হতে লাগল তার কাছে। সেদিন বাসায় ফিরে গিয়ে নাতাশার মাথা গরম সারাদিন। দাদু জুলহাজ শিকদার সহ বাড়ির সবাই প্রশ্ন করলেন, কি হয়েছে তোর? এভাবে মাথা গরম করে আছিস কেন? নাতাশা উত্তর দেয়নি। ফোঁস ফোঁস করতে করতে দিন কাটিয়ে দিল। তবে রাতে যখন তার মা তামান্না বেগম নাতাশাকে তার বিয়ের জন্য ঠিক করা সেই পাত্রের ছবি দেখালেন, নাতাশা চমকে গেল। ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল শুধু। নাতাশার হাতের কাঁপাকাঁপি থামছেই না। স্মার্টফোনের স্ক্রিনে ভেসে থাকা সুপুরুষ যুবকটির গম্ভীর চাহনি তাকে বিদ্ধ করছে যেন ক্ষণে ক্ষণে। এ তো সেই লোক, সকালে যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে তাকে ঠিক করে দেওয়ার হুমকি দিয়ে গেল। সাদা শার্ট, কালো প্যান্ট পরা, পকেটে হাত দিয়ে রাখা, মুচকি হেসে রাখা যুবকটি যেভাবে তাকিয়ে ছবিটা উঠেছে, নাতাশার মনে হলো তার দিকে তাকিয়েই ওই বিষাক্ত হাসিটা হাসছে। তামান্না বেগম মেয়ের থমথমে মুখ দেখে মৃদু হেসে বললেন, কি রে, পছন্দ হয়েছে? ছেলে যেমন দেখতে সুপুরুষ, তেমনি তার বংশমর্যাদা। ওর মা আমার বান্ধবী ছিলেন এককালে, এখনও আমার প্রিয় বান্ধবী। তার উপর ওর বাবা ব্যবসায়ী। তাছাড়া আনভীর নিজেও বাবার ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। নাতাশা ছবিটা দেখেই পাথর হয়ে গিয়েছিল। সম্বিত ফিরতেই সে চিৎকার করে উঠল, মা, তোমরা পাগল হয়ে গেছ? এই লোকটা একটা আস্ত গুন্ডা। সকালে মর্নিং ওয়াকে আমাকে পথ আটকে রীতিমতো থ্রেড দিয়ে এসেছে। এর সাথে আমার বিয়ে ঠিক করেছ তোমরা, আর তোমরা সেই বারবার বন্ধুত্বতা বজায় রাখতে গিয়ে আমার জীবন নষ্ট করে দিচ্ছ। এটা একদমই ঠিক না। আমি বিয়ে করব না। ঠিক তখনই ড্রয়িং রুমে প্রবেশ করলেন নাতাশার বাবা আফতাব শিকদার এবং তার ছোট চাচা জারিফ শিকদার। শিকদার পরিবারটি বেশ বড় এবং একান্নবর্তী। আফতাব শিকদার বড় ছেলে হওয়ায় পুরো পরিবারের রাশ তার হাতে, তবে জারিফ শিকদারও কম যান না। জারিফ শিকাদের স্ত্রী সুরাইয়া বেগম আর উনাদের দুই ছেলে মেয়ে জিদান আর ও শায়রা। শায়রা নাতাশার থেকে বয়সে বড়, আর জিদান নাতাশার সমবয়সী। নাতাশার বড় ভাই রয়েছে নাদিম। নাদিম আর জুলহাজ শিকদার দেশের বাইরে ভ্রমণে গিয়েছেন, তাদের কাজই হল ভ্রমণে বের হওয়া। আর নাদিম এ বাড়ির সবার বড়। জিদান আর শায়রাও ড্রয়িং রুমে উপস্থিত ছিল। আফতাব শিকদার শান্ত গলায় মেয়েকে বললেন, কি হয়েছে নাতাশা? অত জোরে চিৎকার করছ কেন মা? নাতাশা হন্তদন্ত হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াল। বাবা, এই আনভীর সারোয়ার নামের লোকটা একদম ভালো না। সে সকালে তার বডিগার্ড দিয়ে আমাকে আটকেছিল। সে আমাকে অপমান করেছে, এমনকি বলেছে সে নাকি আমার মেজাজ ঠিক করে দেবে।
এমন একটা অসভ্য মানুষের সাথে তোমরা আমার বিয়ে ঠিক করলে? জিদান আর শায়রা ফিক করে হেসে দিল। ছোট চাচা জারিফ শিকদার হো হো করে হেসে উঠলেন। আরে নাতাশা মা, তুই কি পাগল হয়েছিস? আনবীরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। অত্যন্ত মার্জিত এবং সপ্রতিভ একটা ছেলে। সে তোকে আটকাতে যাবে কেন? তোর হয়তো ভুল হয়েছে। চাচা, আমি সত্যিই দেখেছি। আফতাব শিকদার মেয়েকে প্রশ্ন করলেন। সত্যিই দেখেছিস মা? তোর ভুল হচ্ছে না তো? বাবা, আমি সত্যিই বলছি। আমি মিথ্যা বলতে যাব কেন? কিন্তু তখনই তামান্না বেগম স্বামীর কথার পিঠে পেছন থেকে গম্ভীর স্বরে বললেন, আনভীর গতকালই ব্যবসার কাজে দেশের বাইরে চলে গেছে। আসবে কিছুদিন পর। ও তোর সাথে দেখা করতে আসবে কিভাবে? আবোল তাবোল বলছিস। আর শুনে রাখ, তোর বিয়ে আনভীরের সাথেই হবে। মা! অসহায় কণ্ঠে বলে উঠল নাতাশা। সুরাইয়া বেগম রান্নাঘর থেকে নাতাশার পাশে এসে দাঁড়ালেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তুই তো ওই দিনই রাজি হয়েছিলি মা। আজ কি হয়েছে? আর তোর সাথে আনভীরকে অনেক ভালো মানাবে। আমার তো আনভীরকে অনেক ভালো লেগেছে। নাতাশা অসহায় চোখে তাকালো ছোট চাচির দিকে। প্রশ্ন করল, তুমি কি তার সাথে কথা বলেছিলে নাকি চাচি? না তো। তাহলে বুঝলে কিভাবে? আমি বলছি, এই লোকের মতো অসভ্য অভদ্র দুটো দেখিনি। আমি বিয়ে করব না। রাস্তার পাগলকে বিয়ে করব, তবুও এই আনভীর সারোয়ারকে না। নামটাও দেখো কেমন শয়তান শয়তান। মেয়ের কথায় মুচকি হাসলেন আফতাব শিকদার। মেয়ের মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত স্বরে বললেন, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে মা। আমিও আনভীরকে ব্যক্তিগতভাবেই চিনি। ছেলেটা তুখোর মেধাবী, ওর আছে এক কমান্ডিং পার্সোনালিটি। ওর মতো এমন ম্যান অফ প্রোটোকল আর মেপে কথা বলা ছেলে আজকালকার যুগে পাওয়াই দেয়। একদম ওর বাবার মতোই হয়েছে ছেলেটা। এত ভদ্র আর সুপুরুষ আমার দেখা খুব কমই আছে। আর উপর আনভীর তো গতকালই জার্মানি চলে গেছে। ও আজ সকালে আসবে কিভাবে তোর সাথে দেখা করতে? নাতাশা মুখ ফুলিয়ে বলল, বাবা, তুমিও আমাকে ভুল বুঝছ। সাত সকালে ভুল হয় একটা মানুষের? অথচ তাকে দেখে আমার মাফিয়াই মনে হলো বাবা। কিসের পার্সোনালিটি, কিসের ম্যান অফ প্রোটোকল? তাকে দেখে মনে হলো ম্যান অফ শেমলেস। হো হো করে হেসে উঠলেন আফতাব শিকদার আর জারিফ শিকদার। তামান্না বেগম মেয়েকে আবারও রাগান্বিত স্বরে বললেন, ওই শেমলেসকেই বিয়ে করতে হবে তোকে। বিয়ে না করার ফন্দি আছিস, আমরা বুঝি না মনে করিস? আমাদের বোকা পেয়েছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আবারও বলছি। কোনো ঝামেলা যেন না হয় এবার। এখন খেয়ে দে, ঘুমিয়ে পড় যা। মাথা মনে হয় কাজ করছে না তোর। পাগল হয়ে গেছিস? এই বলে ধূপধাপ পায়ে হেঁটে চলে গেলেন তিনি। আফতাবা শিকদার আবারও মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। সবাই চলে গেল বররা। নাতাশা কিছু বলতে গিয়েও বলতে পারল না। মানে তাকে পাগল ভাববে তাও বিশ্বাস করবে না সকালে ওই ছেলের সাথে তার দেখা হয়েছে। নাতাশা ঠোঁট কামড়ে ভাবছিল সে বিশ্বাস কিভাবে করাবে। তার বাবা যে উক্তি দিল ছেলের ব্যাপারে, মনে হচ্ছে নাতাশার চাইতেও ওই ছেলে বেশি তাদের পছন্দের। নাতাশা ভাবছিল, তখনই জিদান আর শায়রা তাকে ঘিরে ধরল। জিদান বলে উঠল, এই আমাকে খুলে বলতো কি হয়েছিল সকালে? আমি কিন্তু বিশ্বাস করেছি। নাতাশা আশার আলো খুঁজে পেল। পুরো ঘটনাটা দুজনকে বলতেই দুটোই হো হো করে হেসে দিল। শায়রা বলে উঠল, দুলাভাই তো হেব্বি রোমান্টিক হবে। ছি, ওই বেটাকে তুই দুলাভাই বলছিস? নাম চেঞ্জ কর। আমি ওই লোককে কখনোই বিয়ে করব না। জিদান বলে উঠল, বড় মা যেভাবে এবার তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন রে, তোর বিয়েটা এবার হয়েই যাবে। নাতাশা দাঁত কিরমির করে বলল, দেখি কি হয়। নাতাশা সেদিন সারারাত ঘুমাতে পারল না চিন্তায়। যে লোক এক দেখায় ঘুম হারাম করে দেয়, সেই লোককে বিয়ে করলে কি নাতাশা কখনো শান্তি পাবে নাকি? মোটেও না। তার উপর লোকটার বয়স নাকি ৩১ বছর। নাতাশার কণ্ঠনালী কেঁপে কেঁপে উঠল ৩১ শব্দটা উচ্চারণ করতে। তার থেকে গুনে গুনে ১১ বছরের বড় ওই বুড়োটা। ওই বুড়োকে মোটেও বিয়ে করবে না নাতাশা। কখনও না। একদমই না। নাতাশা সারারাত ভেবেছে কি করা যায়। সকালেও ভাবল কি করা যায়। তখনই ডাক পড়ল জিদানের। খেয়ালই ছিল না অনেক দেরি হয়ে গেছে।
জিদান ডাকছে। এই লতা, উঠিস নাই এখনো? কখন উঠবি তুই? আজ জাদরের স্যারের ক্লাস আছে জানিস না? দ্রুত উঠে পড়, না হলে তোকে প্রতিদিনের মতো ক্লাস থেকে বের করে দেবেন। জিদান নাতাশাকে লতা বলে ডাকে। এ নিয়ে তাদের মারামারির শেষ নেই, তবুও জিদান তো জিদানি। নাতাশা অ্যাপতে পড়াশোনা করছে, সাথে জিদানও। দুজনেই একই ডিপার্টমেন্টের, একই বর্ষের, দ্বিতীয় বর্ষের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে। প্রতিদিন জিদানের বাইকে করেই ভার্সিটিতে যায় নাতাশা। নাতাশার মনে পড়ল গত সপ্তাহে কিভাবে কবির স্যার তাকে দেরি করে যাওয়ায় বের করে দিয়েছিল। তাই নাতাশা বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ফোন আর ব্যাগ যখন হাতে নিল, তখনই ফোনের স্ক্রিন অন করতেই ফোনের স্ক্রিনে একটা নোটিফিকেশন দেখল। মেসেজে ক্লিক করতেই দেখল অচেনা নাম্বার থেকে মেসেজটা এসেছে, যেখানে লেখা, আমাকে ছাড়া তো ভালোই আছো। একটু চমকায় নাতাশা। কেউ মজা করছে নাকি? এ কেমন অদ্ভুত কথা! কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে। কে দিতে পারে ভেবে প্রথমেই সন্দেহের তালিকায় নাম আসলো আজ আনভির সারোয়ার। নাতাশা রেগে গেল। সে টাইপ করল, বুড়ো বয়সে ভীমরতি না? তোর ন্যাকামো বের করে দেব শালা। মেসেজটা সেন্ড করে আগে অপেক্ষা করে সিন হওয়ার। কয়েক সেকেন্ডের মাঝেই সিন হল। অপেক্ষায় ছিল নাকি? নাতাশা আর অপেক্ষা করল না, ব্লক করে দিল নাম্বারটা। বের হয়ে গেল রুম থেকে। নিচে এসে আজ না খেয়ে বেরিয়ে গেল। মা, বাবা, চাচা, চাচি কারো সাথে কথা বলল না অভিমানে। সবাই কথা বললেও তার মাও তার সাথে আগ বাড়িয়ে কথা বলল না। মায়ের রাগ অনেক। নাতাশাও ভীষণ কষ্ট পেল। তাই সেও কথা না বলেই চলে গিয়েছে জিদানের সাথে। নিজেও খায়নি, জিদানকেও খেতে দেয়নি। এ নিয়ে জিদান রেগে আছে। আজ রাস্তায় জ্যাম ছিল ভীষণ। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার উপর ঘটল এক ঘটনা। পেছন থেকে অনেকক্ষণ যাবৎ হর্ন দিতে থাকা একটা গাড়ি জিদানের বাইকের পেছনে ধাক্কা দিয়ে বসল। জ্যামে থাকার কারণে খুব জোরে না হওয়ায় তেমন আঘাত পেল না কেউই। তবে রাস্তায় পড়ে গেছে নাতাশা। জিদানও পড়েছে, সাথে বাইকও। জিদান চেঁচিয়ে উঠল, আরে অন্ধ নাকি রে? নাতাশাও রেগে বলল, চোখ কি বাসায় রেখে পড়ে গাড়ি চালান নাকি অদ্ভুত? গাড়ি থেকে নামল কেউ একজন। নাতাশা খেয়াল করেনি। সে নিজের জামা আর প্যান্ট ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াল। শার্ট প্যান্ট ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াল জিদানও। রেগে আছে জিদান। বাইকও টেনে তুলল। চারপাশের মানুষজন তাকিয়ে আছে, তামাশা দেখছে আর কি। জিদান এবার সেই গাড়িটার দিকে তাকাল। এক যুবক দাঁড়িয়ে আছে। তাকে দেখে জিদান ভীষণ অবাক হল। কিছু বলার জন্যই তাকিয়েছিল, তবে মুখ দিয়ে আর কথা বের হল না। নাতাশাকে ডাকতে লাগল আর ফিসফিস করে বলতে লাগল, নাতাশা রে, সামনে তাকা। কে এসেছে দেখ। তোর ভালোবাসা এসেছে। এত বছর পর প্রাক্তনকে এভাবে মাঝরাস্তায় দেখতে পাবে নাতাশা কখনোই ভাবেনি। গায়ে কাটা দিয়ে উঠল তার। সামনে থাকা মানুষটা কি তাকে চিনতে পেরেছে? পারেনি বোধহয়। সৌম্য সে সময়ে যেমন চেহারা ছিল এখনও কিছুটা তেমনি আছে। তার উপর নাতাশা মাঝে মাঝেই সৌম্যর ফেসবুক আইডি ঘুরে আসে। এমন না যে সে সৌম্যকে ভালোবাসে। জিদান মজা করে সবসময় এ নিয়ে। সৌম্যর সাথে তার যখন ডিভোর্স হয়েছিল সৌম্য তখনই বিদেশে চলে গিয়েছিল। কবে ফিরেছে কে জানে? এসব জানা কি আর উপমার কাজ? অবশ্যই না। দুজনের পথ দুদিকে এখন। একসময়কার খেলনার মতো স্বামী স্ত্রী ছিল তারা। ওসব বাচ্চা বাচ্চা খেলা হয়েছিল তাদের সাথে। সৌম্যর তো কিছু হয়নি, তবে নাতাশার মনে দাগ পড়েছে গভীর। এই দাগ তো আর উঠে যাওয়ার মতো নয়। এদিকে চোখের চশমা খুলে সৌম্য এগিয়ে আসলো তাদের দিকে। হালকা আওয়াজে প্রশ্ন করল, আর ইন ওকে? সৌম্যর সাথে নাতাশার কখনোই কথা হয়নি। এই প্রথম সৌম্যর কণ্ঠস্বর শুনল নাতাশা। জিদান তো বিস্ময়ে হতবাক। এত বছর পর একে দেখতে পাবে কখনো ভাবেনি জিদান। আচ্ছা, সৌম্য কি জিদানকেও চিনতে পারেনি নাকি? অবশ্য চিনবে কিভাবে? অবশ্যই সে সময়ে তারা অনেক ছোট ছিল। জিদান বলতেই যাচ্ছিল ইয়াহ ওকে, তবে নাতাশা সেই সুযোগ দিল না। হোক না পরিচিত। অন্ধের মতো এভাবে বাইকটাকে ধাক্কা দেওয়ার তো কোনো মানেই হয় না। তারা চোট পেয়েছে।
এর জন্য কথা তো শুনিয়ে দেওয়া লাগবেই। কিসের ওকে? ধাক্কা দেওয়ার সময় মনে ছিল না? ওকে থাকবে না ওকে থাকবে? চোখ কি বাসায় রেখে পরে গাড়ি চালান? সৌম্য উপর নিচ দেখে নিল মেয়েটাকে। দুজনকে হালকা চেনা চেনা লাগছে। তবে মনে করতে পারছে না। মেয়েটার কথার ঝাঁজ আছে বলতে হবে। সৌম্য গম্ভীর স্বরে বলল, চোখের জায়গায় রেখেই গাড়ি চালিয়েছি মিস। আপনাদের বাইকটা ভুল জায়গায় ছিল। ও, এখন আমাদের দোষ? মানুষের উপর গাড়ি চালিয়ে দেবেন আপনারা, আর আমরা সাধারণরা গাড়ির নিচে পড়লে আমাদের দোষ? জিদান নাতাশার হাত ধরল। টেনে ফিসফিস করে বলল, ছেড়ে দে। বড়মা বলেছিল না, এই পরিবারের সাথে আমাদের ঝামেলা না করতে কখনো দেখা হলে। চল চলে যাই, এমনিতেই দেরি হচ্ছে। নাতাশা রাগ দেখিয়ে বলল, ছেড়ে দেব মানে? এখন যদি মরে যেতাম? এই যে এই গাড়িটার নিচে যদি পড়ে যেতাম? তখন? পাশে থাকা গাড়িটার উদ্দেশ্যে বলল কথাটা নাতাশা গাড়ির ভেতরে থাকা বৃদ্ধ ড্রাইভার দাঁত বের করে হাসল। যেন মজা পেয়েছে। জিদান মুখ বেঁকাল। নাতাশা আবারও সৌম্যর দিকে তাকাল। সৌম্য তারই দিকে তাকিয়েছিল। নাতাশা নিজেকে শান্ত করল। সত্যিই দেরি হয়ে যাচ্ছে। তবে আজ অ্যাক্সিডেন্ট হতে পারত। সে নিজেকে শান্ত করে তবুও গম্ভীর স্বরেই বলল, পরেরবার অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবেন। জ্যামে আছেন, সামনে ছোট যানবাহন থাকলে সেসবকে নজরে রাখবেন। ছোট বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। সৌম্য শান্ত স্বরেই দোষ স্বীকার করে বলল, আমি সত্যিই দুঃখিত। আমারই দোষ। আপনারা চাইলে আমি আপনাদের হাসপাতালে নিয়ে যেতে পারি। নাতাশা সৌম্যর চোখের দিকে তাকাল। সৌম্যর ভ্রু জোড়া কুঁচকে আছে। নাতাশা বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগেই জিদান তাড়াহুড়ো করে বলল, না তার দরকার নেই ভাইয়া। আমাদের লেট হয়ে যাচ্ছে। আমরা আজ আসি, পরেরবার ধাক্কা দিলে না হয় নিয়ে যাবেন। অজান্তেই পিঞ্চ মেরে দিল জিদান। সৌম্য নিজেরও বিরক্ত হয়ে যাচ্ছে। আজই ভার্সিটিতে লেকচারার হিসেবে তার প্রথম ক্লাস করাতে হবে। তবে এভাবে রাস্তায় এমন জ্যাম আর এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাবে ভাবতে পারেনি সে। জিদান বাইকে চড়ে বসল। নাতাশা একবার পুরনো রাগ আর আজকের রাগ মিলিয়ে কঠোর দৃষ্টিতে তাকাল সৌম্যর দিকে। দুজনের চোকাচোকি হল। নাতাশারা চলে গেল। জ্যাম ততক্ষণে ছেড়ে দিয়েছে। সৌম্য মেয়েটার সেই চাহনিতে স্পষ্ট দেখতে পেয়েছে রাগ। অদ্ভুত খুব। সেও নিজের গাড়িতে উঠে বসল। একটা লোককে অনেকক্ষণ যাবৎ বেধরম পেটানো হচ্ছে। কিছু কালো পোশাকধারী লোক এই কাজ করছে। তাদের নেতৃত্বে আছে আবার এক সুদর্শন পুরুষ। নাম তার ইফাত। অনেকক্ষণ যাবৎ ধরে মারার পর এবার ইফাতের একটু মায়া হল লোকটার উপর। সে ইংরেজিতে বলে থামিয়ে দিল, থামো তোমরা। লোকগুলো থেমে গেল। তাদের অনেকেই বিদেশী, আবার অনেকেই দেশি চেহারার। কৃষ্ণবর্ণের লোকও দেখা যাচ্ছে একটা। ইফাত একটু এগিয়ে গেল সেই আধমরা লোকটার দিকে। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তবুও সত্যিটা বলছে না। এত লয়াল? এবার অন্তত বলো সত্যিটা। না হলে এরা তোমাকে মেরে ফেলবে শহীদ। লোকটা মেঝেতে পড়ে আছে। মৃদু আওয়াজে গোঙাচ্ছে। ইফাত আরেকটু ঝুঁকে এলো। আবারও শান্ত স্বরে বলল, তুমি তো খুবই লয়াল ছিলে শহীদ। তবে এমন কাজ কেন করলে? তোমাকে অনেক বিশ্বাস করত সারোয়ার। আর তুমি কিনা তাকেই মারতে চাইলে? ভেবেছিলে জার্মানি এসে বেঁচে যাবে? তুমি জানো না সারোয়ারের হাত কতদূর পর্যন্ত? বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়ানোর মতো ক্ষমতা আছে ওর, তবুও এমন ভুল করতে গেলে কেন? কার কথায়? শহীদ ছেলেটা এক চোখ মেলে এক পলক তাকালো ইফাতের দিকে। এক চোখ ফুলে আছে। কালশিটে দাগ পড়ে গেছে। আবারও চোখ বুজে মৃদু স্বরে বলতে চেষ্টা করল, আনবীর সারোয়ার আমার বাবা মাকে মেরে ফেলেছিল। তাই আমি এর প্রতিশোধ নিতেই এই কাজ করেছি। এর বেশি কিছু নয়। ইফাতের বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। সে কতবার বোঝালো শহীদকে তার স্যার কখনোই এমন কাজ করতে পারে না। শত্রু বতীত নিরীহদের কেন মারবে? তবুও শহীদের মাথায় জেদ চেপে বসে আছে। কে এত ঘুষ দিয়েছে যে এত লালগিরি মারাচ্ছে? ইফাত উঠে দাঁড়িয়ে প্রচণ্ড জোরে একটা লাঠি মারল শহীদকে। শহীদ ব্যথায় কুকড়ে উঠল। ইফাতের চোখ মুখ শক্ত হয়ে আছে। হাঁটু ভাঁজ করে শহীদের পাশে বসল।
তারপর শহীদের গলা চেপে ধরল। শহীদ কাতরে উঠল। মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। পা দুটো ছুড়োছুড়ি করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইফাত দাঁতে দাঁত চেপে বলল, অনেকবার বলেছি, কিন্তু শুনলি না তুই। এভাবে নিজের মরণকে ডেকে আনে? ভেবেছিলাম ছেড়ে দেব এই অন্ধকার জগত পেরিয়ে নতুনভাবে এক জীবনের জন্য। তবে তুই নতুনভাবে নেচে থাকতে চাস না। তাহলে আমার হাতেই মরে যা। যে কাজ করিয়েছে তাকে এই ইফাত আহমেদ খুঁজে বের করবে একা। এই বলেই আরও জোরালোভাবে এক হাতেই গলা টিপে ধরল ইফাত। দেহরক্ষীরা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। ইফাত যে কতটা হিংস্র তা তাদের জানা আছে। ছটফট করতে করতে শহীদ বেশ কিছুক্ষণের মাঝেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ইফাত উঠে দাঁড়াল যখন তখনই দরজা খোলার আওয়াজ শোনা গেল। ভেতরে কেউ একজন প্রবেশ করল। এদিকে পাশ থেকে একজন দেহরক্ষী একটা রুমাল এগিয়ে দিল ইফাতের দিকে। ইফাত সেটা নিয়ে হাত মুছল। তবে হাত ধুতে হবে। আনভীর সিগারেটের ধোঁয়া উড়িয়ে এক পলক তাকালো মৃত শহীদের দিকে। তারপর তাকালো ইফাতের দিকে। চোখে চশমা পরনে ভদ্র দেখতে ছেলেটা যে এখন একটা খুন করল কে জানবে? কে বুঝবে? আনভীর সিগারেটে আরেক টান দিয়ে সেটা হাতে রেখে এক হাত পকেটে গুজে শান্ত আওয়াজে বলল, মেরে দিলি? বেশি বেড়ে গেছিল। এ নিয়ে কয়টা? হাসে ইফাত। আনভীরের চোখের দিকে তাকিয়ে বলে, তোর থেকে কম। আনভীর হো হো করে হাসে। দেহরক্ষীরা আর চোখে চায় আনভীর সারোয়ার নামক সুদর্শন পুরুষটির দিকে। দেখতে যতটা সুন্দর তার চেয়েও বেশি হিংস্র আর ভয়ানক এক পুরুষ। পুরো দুনিয়ার কাছে যেখানে একজন ভদ্র, শব্দ, গম্ভীর বিজনেসম্যান। তার ভেতরের এই রূপ দেখে কেউ কি সহ্য করতে পারবে? অবশ্যই না। ইফাত আনভীরের দিকে এগিয়ে গেল। আনভীর শহীদের লাশটা সরানোর জন্য এক হাতে ইশারা করে। ইফাত তার থেকে সিগারেটটা নিজের হাতে নিয়ে এক টান দিয়ে প্রশ্ন করে, ডিলের খবর কি? আনভীর জানালার দিকে তাকিয়েছিল। জার্মানিতে এখন অন্ধকার। তার গতকালকে বাংলাদেশে কাটানো সকালের কথা মনে পড়ছে। মনে পড়ছে নাতাশার কথা। মেয়েটা তো তাকে কথা দিয়েই কুপোকাত করে ফেলেছে। আর আনভীর? সে গলে গেছে। হ্যাঁ, সত্যি আনভীরও ওই আগুনের কাছে গিয়ে বরফের ন্যায় গলে গেছে। ইফাতের কথাটা কানে যেতেই শান্তস্বরে বলল, ডান। আর তোর হবু বউয়ের? আনভীর কিছুক্ষণ চুপ রইল। ঠোঁটের কোণে অদৃশ্য এক হাসি। ইফাতের চোখ এড়ায় না। আনভীর দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। আনমনেই হঠাৎ বলে ওঠে, আই থিঙ্ক শি ইজ মাই ক্যাটাস্ট্রফ। ইফাত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আনভীর সারোয়ারের ধ্বংস হওয়ার ইচ্ছে জেগেছে হঠাৎ? হাসে আনভীর। সব বিপর্যয় ধ্বংস করতে আসে না ইফাত। কিছু আসে জীবিত অনুভব করাতে। আর নাতাশা? সে আমার জন্য ঠিক সেটাই। আমার সুন্দর, অনিবার্য সর্বনাশ। গল্পের নাম সবটুকু জুড়েই তুমি। লেখিকা অদ্রিজা অবনী।